এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আদিলের নির্ঘুম চোখ দুটো লাল, বেশ ভয়ঙ্কর দেখালো যখন চোখ রাঙিয়ে তাকালো। নড়ে চড়ে উঠে শান্ত। সারা রাত নির্ঘুম থেকে মনের মধ্য যে স্বতঃস্ফূর্তার হাওয়া বয়ে যাচ্ছে তা দমালো। কুটিল হাসলো ভেতরে। বসকে ভালো জব্দ করা যাবে, ওই আনন্দে সে দিক বিদিক শূন্য। মিস রোজাকে বলে দিয়েছি তার আজ প্রিন্সেসের সাথে স্কুলে যেতে হবে না। আদিলের চলন্ত পা জোড়া হঠাৎ করেই থামলো। ভ্রুদয়ের মধ্যেখানে অজস্র ভাঁজ ফেলে প্রশ্ন করলো। তা কেন? দ্বিগুণ উচ্ছ্বাস নিয়ে শান্ত বলল, বস ভুলে গেলেন আজ আপনি প্রিন্সেসকে স্কুলে নিয়ে যাবেন। আদিল থমথমে মুখে দু পা এগোতে শান্ত কয়েক পা পিছিয়ে গেল। আদিল দাঁতে দাঁত পিষে আওড়ালো, আর ইউ ফাকিং জোকিং উইথ মি? শান্ত ভাই ফিটে গেল। নির্বোধ সাজলো, চোখে মুখে চিন্তা রেখা। অসহায় হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু বস, ইউ ডোন্ট বি লাইক অ্যারাউন্ড ন্যানিজ। আমি কি ভুল জানতাম? আদিল গম্ভীর মুখে ডাকলো, এলেন, Yes, boss. বিট হিম আপ ফর মি। অ্যালেন বিরক্ত হয়েছিল বসের হুকুম পেয়ে, বরঞ্চ খুশি সে। দ্রুত শান্তকে কয়েক ঘা দেওয়ার জন্য এগোতেই শান্ত আত্মসমর্পণ করতে দু হাত তুলল। কাজের কাজ হলো না। অ্যালেন আসলে ওকে মারতে ব্যাকুল। শান্ত নিজেকে বাঁচাতে আদিল রুমে এসে গোসলে ঢুকলো। গোসল শেষ করে যখন বেরোলো তখনই কফিটা নিয়ে এলো শান্ত। আদিলের কোমরে কালো রঙের তোয়ালে পেঁচিয়ে রাখা কফির মগটা ট্রে থেকে নিয়ে এসে দাঁড়ালো দেয়াল সমান কালো কাচের জানালার সামনে। ভেতর থেকে বাইরেটা দেখা গেলেও বাইরে থেকে ভেতরটা দেখা সম্ভব না। গার্ডেনার ইলিয়াস উদ্দিন সাহেব গাছের আগাছা কাটছেন। তার সামনে যে কালো রঙের কুকুরটা, এটা আদিলের দুটো কুকুর, আর একটা সাদা রঙের। এই দুই কুকুর সম্পর্কে আপন ভাই, ইতালি থেকে আনা হয়েছিল। বিশাল দেহি, ভয়ঙ্কর দেখতে হলেও কাছের মানুষদের কাছে একেবারে বাচ্চা। কালো কুকুরটির নাম তিতান, সাদাটার থোর। গার্ডেনার ইলিয়াস সাহেবকে তিতান বেশ ভালো পায়। ভদ্রলোক মিষ্টি ভাষী, সুশীল আর ভীষণ দয়ালু। এই যে বাম হাতে তিতানের মাথাটা মালিশ করে দিতেই ওই বিশাল দেহি তিতানে আহ্লাদে আটখানা। কফিতে চুমুক বসিয়ে ফিরে তাকালো আদিল। শান্তকে আর চোখে দেখে বলল সময় নিয়ে, রিদি ওর ন্যানিকে পছন্দ করে? শান্ত মনে মনে হাসলো। বসের ইঙ্গিত বুঝেও না বুঝার মতো করে থাকলো, তিরস্কার করলো। হে বস, আপনি স্বীকার করেন আপনি চাচ্ছেন মিস রোজা সাথে যাক, শুধু শুধু প্রিন্সেসকে টানছেন। মুখে বাধ্য গলায় বলল, প্রিন্সেস আসলেই ভীষণ পছন্দ করে মিস রোজাকে, রীতিমতো চোখে হারায়। আদিল মহাবিরক্ত হলো। শান্ত তার ইঙ্গিত বুঝছে না। শান্ত, আদিল এমনভাবে তাকালো যে শান্তর বুকের ভেতরের প্রাণ পাখি ডানা ঝাপটাতে শুরু করলো। আতঙ্কে গায়ে কাটা দিয়ে উঠলো। ঢুক গিলে দ্রুত বলল, আমি গিয়ে বলছি মিস রোজাকে টু গেট রেডি। আদিল সন্তুষ্ট হলো। শান্ত বেরিয়ে যেতে সে ফের তাকালো গার্ডেনের দিকে। চোখের পাতায় ভাসলো সেদিনের দৃশ্যটুকু। বাতাসে উড়ছিল ব্রাউনিশ চুল। সুন্দর মুখে অমন তেজস্বিনীর স্পর্শে এক আলাদাই ভাব ছিল। ধারালো চোখের দৃষ্টি, তাক করা পিস্তল, আর অমন কুকুলের মতন কণ্ঠে রুক্ষ ভাব। বে বলা কথাগুলো। আদিল চোখ দুটো বন্ধ করে। মিস রোজা, মিস রোজা। অ্যালেন ভেতরে এলো ব্রেকফাস্টের ট্রলি ঠেলতে ঠেলতে। দুয়ারে দাঁড়িয়ে আছে মরিয়ম বেগম। সে এনেছে ব্রেকফাস্ট। আদিল নিজেকে শান্ত করে বলল, ডাইনিংয়ে ব্রেকফাস্ট লাগাতে বল। রোজা পেছন থেকে জড়িয়ে ধরলো ছোট শরীরটা। কুকরানো চুলগুলো মুখের সামনে থেকে সরিয়ে দিয়ে কপালে ঠোঁট ছোয়ালো। ঘুমের মধ্যেও আলাদা আটখানা রীতি। দু হাতে কাউকে খুঁজছে। রোজার গলা শুনে গোমরা মুখে অস্পষ্ট দৃষ্টিতে তাকালো। রোজা হাসলো। কি হয়েছে? মুখটা এমন করে রেখেছো কেন? রিদি অন্ধের মতো উঠে এলো রোজার কোলে। গলায় মুখ গুজে আওড়ালো, স্নো হোয়াইট, তুমি আমার সাথে থাকো না প্লিজ। আমার একা ঘুমোতে ভালো লাগে না। রোজা অসহায়। দু হাতে রিদির ক্ষমতা মুখটা তুলে নরম গালে ঠোঁট ডুবিয়ে দেয়। এতটুকু মেয়েটার এমন আবদারে কিভাবে পাথর হয়ে থাকবে রোজা? সে যে বরাবরই দুর্বল। তুমি না সাহসী, আমার সাহসী প্রিন্সেস।
তার মুখে এসব মানায় বুঝি? জানি না, আই ওয়ান্ট ইউ টু স্টে উইথ মি ফর এভার। রোজার বুকের ভেতরটা যেন কেউ খামচে ধরে। এত যন্ত্রণা হয়, অসহায় হয়ে পড়ে। নীরবে শুধু আরও গাঢ়ভাবে জাপটে ধরে ছোট্ট শরীরটা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আনমনে। রক্তের তো কেউ নয় তারা, তাহলে কেন এত মায়া, এত ভালোবাসা? সারাদিনই তো সাথে থাকি সোনা, জাস্ট রাতটুকু একা থাকতে পারবে না আমার জন্য? রীতি মাথা দুলালো বাধ্য মেয়ের মতো। নিবিড়ভাবে গলে রইল রোজার উষ্ণ বাহুতে। মেয়েটা এত বুঝতে আর লক্ষ্যে অনেকটা সময় পেরোলো। ঘড়ির কাঁটা 6টা পেরিয়েছে। এবারে রীতিকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো রোজা। ওয়াশরুম নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনলো। স্কুল ড্রেস পরিয়ে চুল বেঁধে দিচ্ছিল, সময় দরজায় করাঘাত পড়ল। মিস রোজা। হৃদির চুলটা বাঁধা শেষ করে রোজা এগিয়ে গেল। দরজাটা চাপানো ছিল, বাইরে থেকে কিছুটা খুলে শান্ত মিষ্টি মুখে বলল, বস বলছেন আপনাকেও যেতে হবে। প্রিন্সেস আপনাকে কাছে পেলে কমফোর্টেবল ফিল করে। রোজা আশ্চর্য হলো। হবে না? আদিল মির্জা প্রায়শই হৃদিকে নিজে স্কুলে দিয়ে আসেন, কখনো রোজাকে সাথে যেতে বলা হয়নি। বডিগার্ডস ব্যতীত কাজের লোকের কাউকেই নেওয়া হয় না। তবে আজ হঠাৎ এমন আদেশ শুনে সে হতবাক বটে। শান্ত ফের বলে, ব্রেকফাস্ট করার জন্য নিচে বস অপেক্ষা করছেন প্রিন্সেসের। সে রেডি? কিন্তু শান্ত আরও চমৎকার হেসে বলল, তাহলে তাকে নিয়ে নামুন। আপনাকে ছাড়া প্রিন্সেস আনকমফোর্টেবল ফিল করবে। রোজা এবারে আশ্চর্য হয় না, শুধু নির্বিকার ভাবে চেয়ে আছে। বডিগার্ড শান্ত। বলুন মিস রোজা। রোজা হাসার চেষ্টা করে। আর ইউ জোকিং উইথ মি? শান্তর হাসি মুছে যায়। সে ফালফাল চোখে কিছুক্ষণ রোজার রুষ্ট মুখের দিকে চেয়ে থাকলো। বসের আর মিস রোজার আর ইউ জোকিং উইথ মি একসাথে প্রতিধ্বনিত তুলল। রোজা থমথমে গলায় বলে গেল, স্যার পাশে থাকলে হৃদি সবচেয়ে বেশি খুশি হয়। জগৎ সংসার ভুলে বসে, আর আপনি বলছেন ও আনকমফোর্টেবল ফিল করে? আমাকে এসব লেম কথাবার্তা বলবেন না। ও রেডি আছে, আমি আনছি, নিয়ে যান। রোজা ভেতরে চলে গেল। শান্ত তখন অশান্ত, বারবারে তাকালো ফাঁকা দরজায়, আওড়ালো, মিস রোজা, তিনি তিনি ভীষণ ভীষণ চমৎকার তো। বলতে বলতে হেসে ফেলল। সে পরিষ্কার তার বসের কালো মুখ কল্পনা করতে পারছে। সারা জীবন তাদের মুখ কালো করে রেখেছে না, এখন কেউ এসেছে তার মুখ কালো করতে। শান্তর মনের ভেতরের পাখি উত্তেজনায় দৃশ্যে হারা প্রায়। আদিল ভেবেছিল হৃদিকে নিয়ে মিস রোজা আসবে, অথচ মিস রোজার চিহ্ন মাত্র নেই কোথাও। মেয়েকে কোলে নিয়ে আদিল আর চোখে শান্তর দিকে তাকালো। শান্ত অসহায় মুখ করল। এই বিষয়ে কোনো প্রশ্ন করতে পারল না আদিল। কি প্রশ্ন করবে? ড্যাড, আদিল তাকালো তার কোলে বসা 27 কালের স্নিগ্ধতায় মোড়ানো মেয়ের দিকে। হৃদির চুলের স্টাইলটা কি দারুণ, দুটো বেনুনি করা, শুরু হচ্ছে কপালের চুল থেকে। ছোট্ট রং বেরঙের ক্লিপস বেনুনি জুড়ে। হাত বাড়িয়ে গাল ছুঁয়ে বলল, বলো সোনা, খাচ্ছ না কেন? হৃদি একটু সংকোচ করলো। পর মুহূর্তে বাবার চোখে রাস্তা দেখে বিড়বিড় করে বলল, আমার স্নো হোয়াইট এখনো ব্রেকফাস্ট করেনি। ক্যান ইউ সেন্ড সাম ফুড ফর? হৃদি আবদারটুকু পুরোপুরি বলতেও পারেনি। আদিলের অধৈর্য কণ্ঠের আদেশ পড়ল, মিস রোজাকে আসতে বল। শান্ত আর অ্যালেন চাওচাওয়ি করে নিল নিজেদের মধ্যে। শান্ত ভেতর ভেতরে চিৎকার করে উঠল, বস, আপনি স্বীকার করুন আপনি মিস রোজাকে দেখতে চাচ্ছেন। আফসোস, মিস রোজা আপনাকে মোটেও দেখতে চায় না। চাই কি? সামনেই আসতে চায় না। সো স্যাড। রোজা গোছাচ্ছিল হৃদের রুমটা। হঠাৎ আদেশে হতভম্ব হতে পারেনি, দ্রুত পা চালালো। ভেতরের সমগ্র পৃথিবীতে অবশিষ্ট চিন্তা ভাবনারা বিরাজ করলেও মুখে সাবলীল হাবভাব। বেশ ভদ্রভাবে এসে দাঁড়ালো ডাইনিংয়ের পাশে, দৃষ্টি জমিনে রাখলো। ঘর ভর্তি কাজের লোক। বডিগার্ডদের মধ্যেও তাকে কোন কাজে লাগলো? মরিয়ম বেগম মাথা নুয়ে দাঁড়িয়ে আছেন কিছুটা দূরে। আ ভেরি গুড মর্নিং স্যার। আদিল মাথা তুলে তাকালো, সঙ্গে সঙ্গে হাতের নাইফ আর ফর্কের কাজ থামালো। কাছ থেকে দেখা গেল রোজার সুন্দর মুখখানি। একটু সময় নিয়ে মুখ খুলল। মর্নিং মিস রোজ। গায়ে কাঁটা দিয়ে উঠল রোজার। ভেতরের এমন দুশ্চিন্তা কু ইঙ্গিতটা আবার উকি দিল। কেমন অদ্ভুত সম্বোধন। রোজা সরাসরি কেন ডাকলো না? নামই তো ডাকার প্রয়োজন নেই। দৃষ্টি তুলে তাকালো।
আদিল চেয়েছিল তার ধূসর চোখের অমন গাঢ় দৃষ্টিতে দৃষ্টি রেখে রোজা ঘাবড়ালো, বাজেভাবে ধরফরে উঠল হৃৎপিণ্ডের। হৃদি মিষ্টি করে হাসছে, মুখের খাবারটুকু কোনো রকমে গিলে বলে, স্নো হোয়াইট, গুড মর্নিং টু ইউ। রোজা উলটপালট অনুভূতিগুলো লুকিয়ে হাসার চেষ্টা করে সামান্য, বিপরীতে ছোট করে বলে, মর্নিং প্রিন্সেস। হৃদি গাল ফুলালো, বলল, প্রিন্সেস নয়, তুমি যেভাবে বলো ওভাবে বলবে, ড্যাডির মতন, ওটা শুনতে ভালো লাগে। আদিল চেয়েছিল রোজা নামক নারীর দিকে, আর রোজা চোখ নামিয়ে রেখেছে, অথচ ঠিক অনুভব করছে আদিলের অদ্ভুত দৃষ্টি তার উপর। তার অস্বস্তি গাঢ় হচ্ছে। মেয়ের কথা শুনে আদিল প্রশ্ন করলো। রোজার শ্বাস গলায় আটকে এলো, আর এদিকে খিলখিল করে হেসে উঠল বাবার বাহুতে থেকে। উজ্জ্বল চোখে রোজার দিকে চেয়ে বলল, শোনা। আদিল দৃষ্টি ফিরে নিয়ে খাবারের প্লেটে মনোযোগ রাখলো। নাইফ আর ফর্ক দিয়ে চিকেন ব্রেস্টের অংশটুকু থেকে কেটে মেয়েকে খাইয়ে দিতে নিয়ে বলল, বসো, হ্যাভ ব্রেকফাস্ট উইথ আস। রোজা আর চোখে তাকায়, ভাবে সাচ এ ডমিনেটিং টোন। হৃদির চোখ দুটো চলচল করছে, উচ্ছ্বাস নিয়ে বাবার গালে ঠোঁট ছুঁয়ে দেয়, হাত বাড়িয়ে দেয় রোজার দিকে। স্নো হোয়াইট, কাম হ্যাভ ব্রেকফাস্ট উইথ আস। রোজা অসহায় অসহায় হৃদির উজ্জ্বল চোখে চেয়ে, যেখানে আকাশের নক্ষত্রগুলো ভাসছে, হাসছে। ওই মুখে চেয়ে সে নীরবে সে বসতে চাইল দূরত্ব রেখে। অ্যালেন এগিয়ে শুয়ে চেয়ার টেনে ধরলে রোজা বসে। মরিয়ম বেগম এসে প্লেট উল্টে দিলেন, খাবার সার্ভ করে দিতে চাইলে রোজা বাধা দেয়। নিজেই টুকটুক করে পছন্দ মতন একটু খাবার প্লেটে নিয়ে খাওয়ায় মনোযোগী হয়। আশেপাশে কোথাও তাকাতে না চাইলেও তাকাতে হয় হৃদির জন্য। মেয়েটা একটু পর পর ডাকছে, এটা ওটা বলছে, খুব করে চাইছে সে যেন কাছে একেবারে পাশে গিয়ে বসে। বাচ্চা মেয়েটা কি বা বুঝে। মিস রোজ আ। রোজা ইতিমধ্যেই মেনে নিয়েছে তার নামে নতুন সম্বোধন। রোজা নামটা আদিল মির্জার মুখ থেকে বেরুলে হয়ে যায় রোজ আ। রোজ আ আবার কি? নেহাত লোকটা তার মালিক, সে সামান্য চাকর। না হলে ফটর ফটর করে কিছু কথা রোজা শুনিয়ে দিত। আপাতত বাধ্য কর্মচারীর মতো বলল, জি স্যার। রোজার দৃষ্টি নুয়ে রেখেছিল, অপেক্ষা করছিল, কিন্তু কোনো জবাব না পেয়ে অবশেষে তাকালো। আদিল মির্জা তাকিয়ে আছে হৃদিও। একজনের চোখের দৃষ্টি মহাসমুদ্রের মতন গভীর, ভয়ঙ্কর, আরেকজনের আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল। রোজা ভিতরে হাঁসফাঁস করলো, কিছু একটা ভালো হচ্ছে না মনে হলো। আদিল ধীর গতিতে স্বাভাবিকভাবেই বলল, কল হার দ্য ওয়ে ইউ ইউজুয়ালি ডু। আই উড লাইক টু হিয়ার ইট। হৃদি বাবার সাথে তাল মিলালো। স্নো হোয়াইট, ডাকো ওভাবে, ডাকো ডাকো। রোজা বুঝে পেল না এই লোকের মতিগতি। Why would you like to hear it? Are you mad? Are you crazy? কোনো কারণ ব্যতীত, কথা ব্যতীত, শুধু তার ইচ্ছেতে এখন রোজাকে পাগলের মতন কথা বলা লাগবে? ডাকতে হবে এমন সম্বোধনে যা সে অগোচরে লুকিয়ে হৃদিকে বলে। লজ্জার চেয়ে রোজার রাগ লাগছে, মন চাচ্ছে শক্ত দুটো কথা মুখের উপর শুনিয়ে দিতে, তবে তা সে করল না। নির্বিকার মুখে বলল, হৃদি সোনা, তোমার পেট ভরেছে? হৃদি মুগ্ধ হয়ে বলল, হ্যাঁ ভরেছে, কি দারুণ শুনতে লাগে, তাই না ড্যাডি? আদিল মির্জা চুপ করে থাকলো অনেকটা সময়। রোজা আটকে রাখা শ্বাস ফেলবে ও সময় শোনা গেল, আই লাইক ইট। রোজা সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলো। লজ্জা, সংকোচ, অস্বস্তিতে পুরো নিজেকে আট পাগল মনে হলো। তার সাথে যে কি হচ্ছে আপাতত নিজে বুঝতে পারছে না, তবে পুরো দিনটা সে দৃষ্টি নুয়ে থেকেছে, দূরত্ব বজায় রেখেছে, নিজের সর্বোচ্চটা দিয়েছে স্বাভাবিক থাকতে। কানে বারবার বাজলেও জিহাদের কথাগুলো, জিহাদের জবটা ছাড়ার কথা, আর এদের মুখ মিলেমিশে একাকার। আর মধ্যে আদিল মির্জার হঠাৎ এমন ব্যবহার, এমন দৃষ্টি, কণ্ঠের সুর। রোজা কয়েক বছর ধরেই তো কাজ করছে, অল্প হলেও জেনেছে আদিল মির্জাকে। ভীষণ উদাসীন কাজের লোকদের প্রতি দৃষ্টি তুলেও তাকায়নি কখনো, ডেকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি। কিন্তু সেদিন রোজা ভুল না হয়ে থাকলে হৃদের উপর হাওয়া হামলার দিন থেকে পরিবর্তন এসেছে। অল্প বয়সী তরুণী নয় সে, প্রাপ্তবয়স্ক একজন নারী। সে দৃষ্টি বুঝে, তার উপর পড়া ওই লোকের আকর্ষণটা ধরতে পেরে সারাটা দিন তার দম বন্ধ হয়ে আসছিল। আতঙ্কে ধরফরে উঠেছিল বুকের ভেতরটা। ব্যাকআপ মনে হচ্ছে নিজেকে এমন ভাবনা মাথায় আসতেই
রোজা প্রার্থনা করে যাচ্ছে তার অনুমান যেন ভুল হয়। জিহাদ 6টা কল করে রেখেছে। বাসায় ফিরে কল ব্যাক করলো রোজা। ঘড়ির কাঁটা তখন 10টায়। ছেলেটা এখনো একই কথা বলে চলেছে, জবটা ছেড়ে দিতে, সরে আসতে। এই পর্যায়ে সে রোজারও মন বলছে তার উচিত রিজাইন করা। আদিল মির্জা যদি সত্যি তাকে অন্য চোখে দেখে থাকে তাহলে এটাই যথাযথ সময় সরে আসার। কিন্তু পর মুহূর্তেই হৃদির সুন্দর ফুলের মতন নিষ্পাপ মুখটা চোখের পাতায় ভেসে ওঠে। তার হৃদি। রোজা চোখে অন্ধকার দেখছে, কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। নিঃস্ব লাগছে, অস্থির লাগছে। ওদিকে জিহাদ বলে যাচ্ছে এক নাগারে, বয়স হয়েছে, আমরা ইয়ং নই আর। ইউ শুড গেট ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল। আব্বু আম্মু চিন্তা করছেন, তারা ঘরে পুত্রবধূ চাচ্ছেন, নাতি নাতনি চাচ্ছেন। তুমি কি এখন সিরিয়াস হবে? প্লিজ কোনো একটা সিদ্ধান্ত নাও, কাজটা ছাড়ো, সময় লাগলে প্রয়োজনে নাও, কিন্তু আগে বিয়েটা করে নেই। কথা বলো। রোজা চাপা গলায় বলল, বিয়েটা হলেই তো তুমি প্রেশার দেবে কাজ ছাড়ার জন্য। আমি জিহাদ নরম হলো, বলল, আমি জানি তুমি মেয়েটাকে ভীষণ স্নেহ করো, মেয়েটাও তোমায় খুব পছন্দ করে। আমরা প্রয়োজনে আবদার করব মাঝে মধ্যে যেন তোমার সাথে বাচ্চাটা দেখা করতে দেয় অথবা কথা বলতে, কেমন? রোজা চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। ক্লান্ত হয়ে ভাবল তার সম্ভব হওয়ার নয় মনে হচ্ছে। ঝামেলা একটা হয়ে গেছে। জিহাদের বলা ইঙ্গিত অন্যভাবে বুঝি সত্য হতে যাচ্ছে। অ্যালেন বিরক্ত হচ্ছে। হবে না, শান্ত কিছুক্ষণ ধরে এমন হাঁসফাঁস করছে, হয়তো বাবার কোনো একটা কিছু বসকে জানতে চাচ্ছে। নিশ্চয়ই মিস রোজাকে নিয়ে উঠে পড়ে লেগেছে এই বিষয়টা ধরে, কিন্তু সাহস পাচ্ছে না। অ্যালেনের গম্ভীর মুখের দিকে চেয়ে শান্ত পাকা হাসলো। বুক ফুলিয়ে হঠাৎ মুগ্ধ গলায় নিজের ফোন স্ক্রিনের দিকে চেয়ে আওড়ালো, ওয়াও, বিউটিফুল। আদরের ডেস্কে পাহাড় সমান ফাইল মনোযোগ দিয়ে দেখছিল। নিস্তব্ধতা ভাঙায় বিরক্ত হলো। তাকালো এমনভাবে যেন এখনই শান্ত পুরস্কার যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারলে চিবিয়ে খেয়ে ফেলবে। শান্ত ভয় পেলেও সাহস রাখলো। তার মন বলছে বস রাখবে না। শান্তর অনুমান ভুল হতে পারে না, সম্ভব না। সে বরাবরই বসকে অনুমান করায় সেরা। বস, আপনি দেখবেন, দেখুন কি দারুণ লাগছে দেখতে প্রিন্সেসকে। বলতে বলতে শান্ত ফোনটা নিয়ে গেল আদিল মির্জার সামনে। স্ক্রিনটার চোখের সামনে ধরল। ফেসবুকের একটি ছবি পোস্ট করা হয়েছে। আইডির নাম আয়াত তালুকদার রোজা, ক্যাপশন উইথ মাই প্রিন্সেস। ছবিটা সম্ভবত মির্জাবাড়ির গার্ডেনে তোলা। রোজা হাঁটু ভেঙে বসেছে, তার ঘাড়ে মুখ লুকিয়ে আছে হৃদি। ক্যামেরায় তাকিয়ে রোজা হাসছিল। আদিল কিছুক্ষণ চেয়ে থেকে এবারে তাকালো শান্তর দিকে। শান্ত ঢুক গেল, বলল, বস, প্রিন্সেসের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আমার মন বলছিল আপনি দেখে খুশি হবেন। আদিল দাঁড়িয়ে গেল। ও, আর কি কি মনে হয় তোর? লেট মি হিয়ার ইট। শান্ত আতঙ্কে দ্রুত পিছিয়ে যেতে যেতে বলল, এরপর থেকে আর কিছু আমার মনে হবে না, সত্য। এই এলেন, রাদিন, স্বপন, তোরা বল বসকে, আর কিছুই মন ভাববে না। আই প্রমিস। বস কাম ডাউন। আদিল নির্বিকারভাবে শান্তর হাতের ফোনটা নিয়ে নিল। ফোন নিয়ে গিয়ে বসলো চেয়ারে। আইডিটায় ঢুকলো। প্রোফাইলে স্নোফলের ছবি, ঘন ঘন পোস্ট নেই, তবে সুন্দর সুন্দর ছবি শেয়ার করে মাঝে মধ্যেই। শান্ত মনে মনে তার বসকে ইচ্ছে রকম বকলো। টু ফেস্ট কোথাকার, তাকে ভয় দেখিয়ে কি সুন্দর আবার দেখছে। পর মুহূর্তে আনন্দে বাঘখারা ছুটে এসে বলল, বস, আপনি একটা প্রাইভেট অ্যাকাউন্ট কেন করছেন না? আদিল কিচ্ছু বলল না, তবে ফিরে দিল শান্তর ফোন। নিজের ফোন হাতে তুলে নিল। মুহূর্তে একটা অ্যাকাউন্ট খুলে ফেলল। নাম আদিল মির্জা, এতটুকুই। কোনো প্রোফাইল নেই, কভার নেই, পোস্ট নেই। ওভাবে গিয়ে রোজার অ্যাকাউন্ট সার্চ করে ফলো করলো। নিজের ফোন দিয়ে ছবিগুলো দেখতে থাকলো। অ্যালেন নির্বিকার চোখে দেখলো শান্তর আনন্দিত মুখ। মনে মনে দীর্ঘশ্বাস ফেললো। সে ভুল না হয়ে থাকলে মিস রোজা সম্ভবত বিয়ের প্ল্যানিং করছে। ছেলে তার চাইল্ডহুড ফ্রেন্ড, আর এই বলদ ছেলে রীতিমতোই উস্কানো বসকে উস্কে যাচ্ছে সমান তালে। তার ইচ্ছে করছে শান্তকে পেটাতে। কদিন ধরে রোজার জীবন আবারও আগের মতোই চলছে। যেন হঠাৎ করে তার জীবনে আগমন নিয়ে আদিল মির্জার নজর তার উপর কখনো পড়েনি। সবই তার ক্ষুদ্র কল্পনা ছিল মাত্র। মুষড়ে থাকা হৃদয় শান্ত হয়ে গিয়েছে। মাথার ভেতরে উলট পালট বাজে রকমের চিন্তা ভাবনাগুলো সরেছে। হালকা লাগছে বেশ।
চিন্তামুক্ত মানুষ অনেকটা মুক্ত পাখির মতন হয়। রোজা এখন পাখি, আকাশে উড়ে বেড়ানোর স্বাধীন পাখি। দমবন্ধ অনুভূতি থেকে পালাতে পেরে কিছুটা চঞ্চল হয়েছে মন। এদিকে অনেক সময় দিচ্ছে, ওর আবদারগুলো বিনা সংকোচে পূরণ করার চেষ্টা করছে। যেমন স্কুল থেকে ফিরে রিদি কার্টুন দেখতে চাইলে ০.৫ ঘন্টার মতো কার্টুন দেখতে দিয়েছে, তারপর গোসল করে দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়েছে। রিদি যখন ঘুমায় ওই সময়টায় রোজা পছন্দের বই পড়ে। ফ্যান্টাসি ধাঁচের উপন্যাস পড়তে তার ভালো লাগে। এখন যেটা সে পড়ছে সেটা ফ্যান্টাসি জনরার। ভ্যাম্পায়ারের জগৎ নিয়ে এত চমৎকার বই রোজা আগে পড়েনি। খুব মন দিয়ে পড়ছিল বলে সময়ের কথা খেয়াল থাকলো না, আশপাশ ভুলে বসলো। হঠাৎই অনুভব করলো কার অস্তিত্ব। পাশ ফিরে তাকাতে আশ্চর্য হলো, রিদি পুতুল হাতে দাঁড়িয়ে আছে চুপচাপ। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে জানা নেই, কতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে বাচ্চাটা। বই রেখে দ্রুত উঠে দাঁড়ালো রোজা। কোলে তুলে নিয়ে চিন্তিত হয়ে সমানে জিজ্ঞেস করে গেল, কখন উঠলে সোনা? কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলে? ডাকুনি কেন? রিদি হাসলো, দু হাতে রোজার গলা জড়িয়ে বলল। ডিস্টার্ব করতে চাইনি। রোজা আহত হয় এমন ভাবে চেয়ে বলে, প্রসঙ্গ যখন আমার হৃদি শোনার, তখন আমি কখনোই ডিস্টার্ব ফিল করতে পারি না, কখনোই না, পারবো না। বোঝা গেল? রিদি খিলখিল করে হাসলো, আরো গাঢ় করে আঁকতে ধরলো রোজার গলা। দেন আই ওয়ান্ট টু বি ডিস্টার্ব ইউ ফর মাই হোল লাইফ। রোজা থমকায়, বিচলিত হয়, আরো গভীরভাবে জড়িয়ে ধরে ছোট্ট শরীরটা। ভেতরে দীর্ঘশ্বাস ফেলে। সে আশা রাখছে আরো 2 বছর পেরোলে মেয়েটা সামান্য বুঝতে শিখবে। তখন এমন আবেগিক অনুভূতি মুছে যাবে। হয়তোবা তখন রোজা সরে এলে দুঃখ পাবে না, 2 দিন বাদে আর মনে রাখবে না। এমন ভাবতেও কেমন যেন দম বন্ধ হয়ে আসে রোজার। তার এত আদরে মিষ্টি হৃদির সাথে কোনো এক সময় আর দেখা হবে না, কথা হবে না। তা কল্পনায় আনলে অসহায় হয়ে ওঠে হৃদয়। ঘড়ির কাঁটা তখন 6টা পেরিয়েছে। সূর্য ডুবছে, অন্ধকার হয়ে এসেছে বাইরেটা। রিদিকে নিজ হাতে নাস্তা করে পড়তে বসিয়েছে রোজা। মেয়েটা কার ব্রেন পেয়েছে কে জানে। ভীষণ শার্প, পড়াশোনায় বড্ড চতুর। একবার পড়লে অনেক কিছু মনে রাখতে পারে। অথচ ছোটবেলায় তাকে তার বাবা এক শব্দ 3 বার পড়ালেও মনে রাখতে পারতো না সে। ভুলে যেত দেখে বারবার পড়তে হতো। এমনও হয়েছে শতবার পরেও পরীক্ষার রুমে গিয়ে মুখস্থ পড়া ভুলে গিয়েছে। আর এই বাচ্চাকে দেখো, রিদি তখনও ভীষণ মনোযোগ দিয়ে পড়ছে। ঘন্টাখানেক ধরে চেয়ারে বসে পড়ছিল, কোনো রকমের বায়না করেনি। হঠাৎ কি হলো কে জানে, চেয়ার থেকে উঠে নেমে এসে দাঁড়ালো রোজার সামনে। কোলে চড়ে তারপর নাকি ও বাকি পড়াশোনা করবে। রোজা অসহায় হয়, আনন্দ পায়, 2 হাতে তুলে নিয়ে কোলে বসালো। তার হাতে দুপুরের ফ্যান্টাসি জনরার বইটা, বেশ মোটা তাজা বই। সবে রোজা 200 পৃষ্ঠায় আছে, 400 পৃষ্ঠা বাকি। আর এদিকে পড়ানোর ফাঁকে ফাঁকে একটু একটু করে পড়ছিল। ও সময় মরিয়ম বেগম এলেন ট্রে হাতে। দুধ জুস এনেছেন। দুধ রিদির জন্য, জুস রোজার জন্য। তবে রিদি দুধ খেতে পছন্দ করে না, ভীষণ অপছন্দনীয় বলা যায়। রোজাকে ভীষণ কসরত করতে হয় 1 গ্লাস দুধ খাওয়াতে। আজও ব্যতিক্রম নয়। খাবো, এক শর্তে। রোজা অসহায় মুখ করে বলল, শুনি তবে। তুমি আমার জন্য ডিনার বানাবে। বলো বলো বানাবে, না হলে কিন্তু আমি রাতেও খাবো না, এখন মিল্কও খাবো না। এমন বায়না আজ নতুন নয়, আগেও করেছে। রোজা বাধ্য হয়ে নিজ হাতে রেঁধে খাইয়েছেও। অথচ এবারে সুনামধন্য শেফ আছে সেই রাধে, যার হাতে রান্না অমৃত। খেলে পেট ভরবে মন নয়, অথচ এই বাচ্চার নাকি তার হাতে রান্না পছন্দ। যেখানে রোজা বরাবরই রান্না বানায় সাধারণ। রেডি 2 হাতে রোজার কোমর জড়িয়ে ঠোঁট ফুলিয়ে কাদো কাদো মুখে ফের আবদার করলো, স্নো হোয়াইট, ওন্ট ইউ কুক ফর মি? সি, আম সাচ এ সুইট গার্ল। রোজা ফিক করে হেসে ফেলল। রেদি টান টান নাকের ব্রিজে ঠোঁট ছুঁয়ে দিয়ে ওর কোমরে কাতুকুতো দিতে চেয়ে মজার ছলে প্রশ্ন করলো, কে বলেছে তুমি সুইট গার্ল? রেদি হেসে গড়া করে খাচ্ছিল। হাসার ফাঁকে বলল, মাই ড্যাডি। রোজা কথা বাড়ল না, কাতুকুতো দেয়া বন্ধ করলো। হেসে একদম দুর্বল হয়ে গেছে মেয়েটা, চোখের কোণে জল জমেছে। রোজা ওর চোখ দুটো মুছিয়ে কোল থেকে নামালো। রাত ঘনিয়ে আসছে, এই সময়টা তার ফেরার সময়। এখন রাতে বসলে সে বাসায় ফিরবে কখন? আজও বুঝি দেরি হবে। কি খেতে চায় আমার প্রিন্সেস? রেদি মিনমিন করে। এগ ফ্রাইড রাইস উইথ চিকেন নাগেটস। রোজা বড় করে দীর্ঘশ্বাস ফেলল।
আজ তার ফিরতে দেরি হবে। রান্নাবান্না শেষ করে ওকে খাইয়ে ফিরতে ফিরতে রাতের কটা বাজবে কে জানে। অসহায় সে এখনই কল করে বাসায় জানাতে ব্যস্ত হলো। বাসায় জানিয়ে হৃদিককে নিয়ে নামলো নিচে। সিঁড়ি বেয়ে নামলে বাম সাইডে বড় লিভিং রুম, ডান সাইডে কিচেন। হৃদিককে লিভিং রুমের সোফায় বসিয়ে টেলিভিশন চালু করে দিল, ছাড়লো ওর পছন্দের ডিজনি মুভি। এরপর সে এলো রান্নাঘরের দিকে। রান্নাঘরটা বিশাল বড় আর আধুনিকতার ছোঁয়া। মরিয়ম বেগম সহ আরও দুজন উপস্থিত রয়েছে ইতিমধ্যে। একজন বয়স্ক মহিলা, বয়স আনুমানিক 40, ওনার নাম শাপলা। অন্যজনের নাম সম্ভবত নীরা, বয়স কম, এই 22 হবে। মরিয়ম বেগমের বড় মেয়ে, সাহায্যের জন্য মাঝে মধ্যেই আসে মায়ের সাথে। শাপলা বেগম কুকিং অ্যাপ্রনটা এগিয়ে দিলে রোজা চটপট তা পরে নিল, কাজে ব্যস্ত হয়ে পড়ল। মরিয়ম বেগম কাছাকাছি থেকে সাহায্য করছেন। শাপলা বেগমের যাওয়ার সময় হয়ে এসেছে, তাই বিদায় নিয়ে তিনি চলে গেলেন। রোজার আর কোথাও খেয়াল ছিল না। হঠাৎ হৃদের বিরক্ত হওয়া কণ্ঠ ভেসে এলো। উফ, ইউ আর সো অ্যানোয়িং, গেট লস্ট, জাস্ট গেট লস্ট। তুলির মতো নরম নিষ্পাপ হৃদিকে দেখে অভ্যস্ত রোজা একরকম ভুলে বসেছিল। এই মেয়ের মেজাজ মুঠো ভালো না। অল্পতেই বিরক্ত হওয়া, রেগে যাওয়ার মতো সমস্যা আছে। প্রথম প্রথম যখন সে ওর ন্যানি হিসেবে এসেছিল তখন তো কত ছোট ছিল, অথচ তখনই ওর মেজাজের সামনে রোজাকে বাজেভাবে পড়তে হয়েছে। এই মেয়েকে সামলাতে ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে 2 মাসের মতো লেগেছিল। এখন তো একেবারে মেজাজের পাহাড় করে রেখেছে, কাউকে তেমন একটা সহ্য করতে পারে না। রোজার মনে হয় রীতি একেবারে আদিল মির্জার মেজাজ পেয়েছে। আদিল মির্জাকে হাতে গোনা যে কবার দেখেছে, বেশিরভাগ সময় তো হয় কাউকে মারছিল, না হলে কাউকে ধমকাচ্ছিল। তার রক্ত আর কেমন হবে? নিশ্চিত বাবার প্রতিচ্ছবি হয়ে উঠছে দিন বা দিন। এখন কাকে ধমকাচ্ছে ভাবতে ভাবতে রোজা দ্রুত কদমে রান্নাঘর ছাড়লো। পেছনে মরিয়ম বেগমও ছুটছেন। যখন পাশে মেয়েকে পেলেন না, হৃদয় চোখ মুখ কুচকে তাকিয়ে আছে নীরার দিকে। নীরা দাঁড়িয়ে আছে হতভম্ব হয়ে, অপমানিত বোধ করছে সম্ভবত। কেমন ঠোঁট কাঁপছে মেয়েটার, চোখ দুটো ছলছল করছে। রোজা দ্রুত এগোলো। কি হয়েছে? নীরাকে মরিয়ম বেগম সরিয়ে আনলেন দ্রুত। কার দোষ জানার প্রয়োজন বোধ করলেন না, ছটফট গলায় মাফ চাইলেন। ও বুঝতে পারেনি, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। রোজা কাছে গেল হৃদির, মাথা ছুঁয়ে প্রশ্ন করলো, বিরক্ত হয়েছো? স্নো হোয়াইট, আই টোল্ড হার টু শাট আপ, কিন্তু ও শুনলো না। কথা বলেই যাচ্ছে, প্রশ্ন করেই যাচ্ছে, ভালো লাগে না। মরিয়ম বেগম আতঙ্কে নীল হয়ে গেলেন। কোন রকমে মাফ চেয়ে আজকের জন্য মেয়েকে নিয়ে বেরোতে উত্তর হলেন। রোজা আর থামালো না। দুয়ারে তখন বডিগার্ড দাঁড়িয়েছিল, নামটা ঠিক জানা নেই রোজার। ভদ্রলোক গম্ভীর মুখে মরিয়ম বেগমের উদ্দেশ্যে বললেন, ওনাকে আর আনবেন না। মরিয়ম বেগম মাথা দুলালেন সমানে, মুখেও জানালেন আনবেন না। তখন ভয়ে নীরাও সামান্য কাঁপছিল। রোজা অসহায় হয়ে তাকালো আসল কালপ্রিটের দিকে। কালপ্রিট কেমন মিষ্টি অবলা হাসছে হাসছে রোজার দিকে চেয়ে। আমার ক্ষুধা লেগেছে, আর কতক্ষণ? রোজা ঘড়ির দিকে তাকালো, আশ্চর্য হয়ে গেল মুহূর্তে। রাতের 12টা কিভাবে বাজলো? এত দ্রুত সময় চলে যাচ্ছে কেন? ভাগ্যের সন্ধ্যায় নাস্তা করেছিল বাচ্চাটাকে, না হলে এতক্ষণ কিভাবে না খেয়ে থাকতো। রোজা তাড়া দিয়ে বলল, আর কিছুক্ষণ প্রিন্সেস, তুমি মুভি দেখো। রেদি মাথা দোলালো। রোজা যেতে হায় ছাড়লো। ঘুমে চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে। সোফায় শুয়ে পড়লো। শুতেই কেমন চোখ বুজে গেল। মুহূর্তে সে গভীর ঘুমে আচ্ছন্ন। নীরবে নিস্তব্ধতায় রোজার রান্না প্রায় শেষ। এখন একটা প্লেটে এগ ফ্রাইড রাইস পরিবেশন করছে হৃদির জন্য। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে সে ফিরবে। পকেটে ফোনটা ভাইব্রেট হয়ে যাচ্ছে। বাসার থেকে বোধ হয় কল দিচ্ছে। আপাতত রোজার কল রিসিভ করার সময় নেই। প্রায় শেষ প্লেট গুছানো এমন সময় পেছন থেকে গম্ভীর স্বরে প্রশ্ন এলো, হোয়াট আর ইউ ডুইং? ওই কণ্ঠে রোজা থমকালো। ক্ষণিকের জন্য চমকালেও পর মুহূর্তে নিজেকে সামলে নিল। ফিরলেও দৃষ্টি নুয়ে রেখে। চোখের সামনে চকচকে একজোড়া সাদা জুতো, জুতে বাজ পাখির ট্যাটু। সেখানে জলজল করছে 2 ফোঁটা তাজা লাল রক্ত। রোজা ঢুক গেল ওই দৃশ্যে। ভয়ে ভেতরটা ধরফর করলেও নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও পারল না যখন অমন বিস্ফল দেখি ভয়ঙ্কর 2টি কুকুর দেখতে পেল। আদিল মির্জার 2 পাশে তিতান আর থোর। ওদের লিশ আদিলের হাতে। রোজা দ্রুত 2 কদম পিছিয়ে স্বাভাবিকতার ভনিতা করে বলল, আসসালামু আলাইকুম স্যার। প্রিন্সেস আমার হাতে এগ ফ্রাইড রাইস উইথ চিকেন নাগেটস
খেতে চেয়েছে, আমি তাই রান্না করলাম। শান্ত খুব সন্তর্পণে অ্যালেনের হাত টেনে সরে যেতে চাইলো কেমন। অ্যালেন বসের হুকুম ব্যতীত সরল না, নড়ল না, ঠায় দাঁড়িয়ে থাকলো দৃষ্টি নামিয়ে। শান্ত চোখ রাঙালো, তবে নিজেও বাধ্য ছেলের মতো দাঁড়িয়ে থাকলো। আদিল আপাদমস্তক রোজাকে দেখছিল, মাথা নুয়ে রাখায় খানিক অসন্তুষ্ট হলো। আদেশ করলো, মাথা তোলো। রোজার হৃৎপিণ্ড দুর্বলভাবে কাঁপছে। কুকুর দুটোকে সে আগেও দেখেছে, তবে দূর থেকে, এমন কাছ থেকে নয়। নিজেকে স্বাভাবিক রাখতে চাওয়া সে মাথা তুলল, তখনও দৃষ্টি নামানো, ভুলেও তাকালো না। কুকুর দুটো হঠাৎ করে ঘেউ ঘু করে উঠতে রোজা ভয়ে সমানে পিছিয়ে গেল কয়েক কদম। পেট স্পর্শ করলো কিচেন বার। আদিল কুকুর দুটোর লেশ বাড়িয়ে ধরে শান্ত অ্যালেনের উদ্দেশ্যে বলল, ওদের নিয়ে যা। শান্ত আর অ্যালেন কুকুর দুটোকে নিয়ে বেরিয়ে গেছে, রেখে গেছে নীরবতা, পিন পতন, নিস্তব্ধতা। রোজা শান্ত হয়েছে কুকুর দুটোকে চলে যেতে দেখে, অথচ পর মুহূর্তে সামনের জুতো জোড়ার মালিককে এগিয়ে আসতে দেখে ফের অশান্ত হলো। মিস রোজ, রোজা সৈনিকের মতো সোজা হয়ে দ্রুত বলল, জি স্যার। যখন আমি কথা বলবো তখন উত্তর দিতে হবে আমার চোখের দিকে তাকিয়ে। রোজা সংকোচে ভেতরে ভেতরে মেয়ে গেলেও সাবলীল ভাবে দৃষ্টি তুলে তাকাতেই একজোড়া গাঢ় ধূসর চোখের দৃষ্টিবদ্ধ হলো। ফের অস্বস্তিতে আটসাট হলো মন। খেয়াল করলো কতটা কাছে এসে দাঁড়িয়েছে লোকটা। রোজা সমুদ্রের মতো নমন গভীর চোখে চেয়ে থাকতে বাধ্য হয়। জবাবে নির্ভয় বলে, জি স্যার। রোজার দম বন্ধ হয়ে আসছিল, হৃৎপিণ্ড লাফাচ্ছিল ক্রমাগত। প্রতি সেকেন্ডে যাচ্ছে তাকে থাকাটাও বড্ড অসম্ভব হয়ে পড়ছিল। নিজের সাথে একরকম লড়াই করতে হচ্ছিল অমন ভয়ঙ্কর চোখের দৃষ্টিতে দৃষ্টি ডুবিয়ে রাখতে। রোজা যখন ভাবল সে মাথাটা ফের নুয়ে ফেলবে, অমান্য করবে আদেশের, ও সময় প্যান্টের দু পকেটে দু হাত গুজে রাখা আদিল মির্জা মুখ খুলল দু কদম এগোতে এগোতে। ডু ইউ নো হোয়াট ইট মিনস দ্য ওয়ে আই কল ইউ? রোজা জানতে চায় না, শুনতে চায় না, কিচ্ছু বুঝতে চায় না। সে এখান থেকে চলে যেতে চায়, আদিল মির্জার থেকে বহু দূরে থাকতে চায়। তার সব কিছু কেমন অদ্ভুত লাগছে, অসহনীয় লাগছে। আপনা আপনি আরও পিছুতে চেয়ে অনুভব করে পেছনের কিচেন বাড়ি ইতিমধ্যেই তার পিঠ ছুঁয়ে আছে। সামনে থেকে আশা করা পারফিউমের ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করে যেন মাথাটা ভার করে দিচ্ছে। আদিল অবশ্য তার উত্তরের আশায় নেই। দু আঙ্গুলের মতো দূরত্ব রেখে দাঁড়ালো রোজার সামনে। রোজার মনে হলো সে শ্বাস ফেললেই অঘটন একটা ঘটে যাবে। আদিল মাথাটা তখন নুয়ে রেখেছে রোজার মাথার সমান। মাথাটা ঘুরিয়ে আনলো রোজার কানের সামনে। এত যেন পারফিউমের ঘ্রাণ আরো বাজেভাবে নাসাযন্ত্রে প্রবেশ করলো। নিজে প্রশ্ন করে আদিল নিজে জবাব দিল, রোজ। রোজার দৃষ্টি হঠাৎ শক্ত হলো রাগে, ঠোঁট কাঁপলো ভয়ে, কথা বলতে গেলে সামান্য স্বরও কাঁপে। মিস্টার মির্জা, আপনি কি মিন করছেন? আদিল রোজার কান থেকে সরে এলো ফের মুখের সামনে। সুন্দর মুখের রাগান্বিত ভাঁজে চেয়ে নির্বিকার হয়ে বলল, একটা গোলাপ। বেলে হাজ। রোজা চোখ রাঙাতে গিয়েও নিজেকে সামলালো। তার জীবনের ভীষণ মায়া, সে মোটেও মরতে চায় না, ঝামেলায় ফেলতে চায় না পরিবারকে। তার এখনই নিজের দিকটা পরিষ্কার করে দেওয়া উচিত। এসব রোজা বরদাস্ত করবে না। যথাসম্ভব রাগ নিয়ন্ত্রণে রেখে পরিষ্কার করে বলে দিল, আপনার এ ধরনের ব্যবহার, কথাবার্তা আমাকে অস্বস্তিতে ফেলছে স্যার। এমন হতে থাকলে আই উইল হ্যাভ টু রিজাইন। রোজা মন তীক্ষ্ণ দৃষ্টি থেকে দৃষ্টি সরালো, তাকালো আদিলের বুকের কাছটায়। নেভি ব্লু রঙের শার্টের উপরে কয়েকটা বোতাম খোলা, বখাটেদের মতন চড়া বুকে একটা মাত্র লুম নেই। যেসব পুরুষের বুকে লুম থাকে না তাদের মনে নাকি দয়া মায়ের ছিটে ফোটাও থাকে না। এই লুকে বোধ হয় জল জ্যান্ত প্রমাণ। হঠাৎ আদিলের হাত দুটোকে এগিয়ে আসতে দেখে রোজা সতর্ক হয়। চোখের পলকে হাত দুটো তার দুপাশ দিয়ে গিয়ে তাকে বিশ্রীভাবে আটকালো। শোনা গেল সাবলীল দুটো শব্দ, যা শুনে রোজার চেহারার রং বদলে গেল। ট্রাই ইট। রোজা চমকে দৃষ্টি তুলে তাকালো। ওই দৃষ্টিতে ভয়, মুখ ফসকে বেরোয়। হোয়াট? আদিল নিপুণ দৃষ্টিতে চেয়ে ভীষণ রকমের শান্ত গলায় আওড়ালো, রোজ, আই ট্রাই টু রিজাইন। ভয়ে যেন কণ্ঠ বরফের মতো জমে আছে। চিৎকার করে বলতে চাওয়া এক কথাও বেরোলো না। চেষ্টা চেষ্টা কেন করবে সে? কাজ ছাড়া বা করা তার ইচ্ছার উপর। কি বোঝাতে চাইলো আদিল মির্জা? ড্যাড,
এতক্ষণে গুরু গম্ভীর আদিল মির্জার যার অস্তিত্ব কণ্ঠ চতুর্দিক থমকে রেখেছিল, এই মুহূর্তে নিজের মেয়ের কণ্ঠে তার ভেতর আকস্মিক পরিবর্তন এলো। চোখে লাগার মতো, পুকুরের জলের মতো তার পুরো অস্তিত্ব কোমল শান্ত দেখালো। সরে গেল রোজার কাছ থেকে, ঘুরে দু কদম এগিয়ে গিয়ে কোলে তুলে নিল সদ্য ঘুম ভাঙা মেয়েকে। রীতি সরল চোখে তাকালো রোজার দিকে, আবার বাবার দিকে। রোজার হাত তখনই কাঁপছে কাঁপছে তার হৃৎপিণ্ড। সে শুধু ওখানে দাঁড়িয়ে থাকলো, যেন মস্তিষ্ক কাজ করলো না অনেকক্ষণ। হৃদির ডাকে সম্বিত ফিরল যেন। আমার ক্ষুধা লেগেছে স্নো হোয়াইট, ডিনার হয়েছে? রোজা নিজেকে শান্ত করলো। হৃদির মিষ্টি সরল কণ্ঠে কিছুটা স্বস্তি পেল। প্লেট সাজানোর বাদ বাকি কাজটুকু শেষ করে অ্যাপ্রন খুলতে খুলতে বলল, হয়েছে, আসো ডাইনিংয়ে। ভুলেও তাকালো না আদিল মির্জার দিকে, যার উপস্থিতি অস্বীকার করা অসম্ভব প্রায়। হৃদি বাবার কোল থেকে নেমে ছোট ছোট কদমে ছুটে এলো। রোজা ওকে বসে দিল চেয়ারে। প্লেটে গিয়ে সামনে রাখতে মেয়েটা খেতে শুরু করলো দ্রুত। ভীষণ তৃপ্তি নিয়ে খাচ্ছে। রোজার মন তুলির মতো নরম হয়ে এই দৃশ্যে। হঠাৎ আদিলের কণ্ঠ ভেসে এলো। ডাজ ইট টেস্ট দ্যাট গুড? রিধি মুখ ভরে খাচ্ছিল। টিস্যু দিয়ে মুখ মুছে দিতে হচ্ছিল রোজার। মুখ ভর্তি খাবার সহ লিভিং রুমের দিকে তাকিয়ে বলল, স্নো হোয়াইট খুব ভালোই রাধে। ডু ইউ ওয়ানা টেক আ বাইট ড্যাডি? আদিল সোফায় পায়ের উপর পা তুলে বসেছিল। শান্ত এক ফাঁকে এসে দাঁড়িয়েছে পেছনে, হাতে ট্যাব। কিছু একটা গুরুত্বপূর্ণ দেখাচ্ছে, তাই দেখছিল আদিল। সেভাবেই বলল, আসো। রীতি দ্রুত নামলো চেয়ার থেকে, জলজল চোখে তাকালো রোজার দিকে। রোজা বাধ্য কর্মচারীর মতো প্লেটটা রীতির দু হাতের উপর দিল। মেয়েটা ছুটলো প্লেট ভর্তি খাবার নিয়ে। আজিজুল সাহেব, নিপা বেগম মেয়ের অপেক্ষায় তখনও সজাগ। ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই। ও সময় এসে পৌঁছালো রোজা। মানসিকভাবে ক্লান্ত সে। কোনো কথা না বলে সোজা চলে গেল নিজের রুমে। আজিজুল সাহেব বরাবরই মেয়েকে বুঝেন, সময় দিয়ে এসেছেন, আজও তার কথা বাড়ালেন না। তবে ঠিকই স্ত্রীকে ঠেলে পাঠালেন দেখতে কি হয়েছে। নিপা বেগম মেয়ের পিছু পিছু ঢুকলেন রুমে। রোজা তখন ওয়াশরুমে ঢুকে পড়েছে। এই সুযোগে তিনি বেরিয়ে এসে খাবার গরমে বসালেন। গরম করে প্লেট সাজিয়ে নিয়ে এলেন আবার। রোজা শুয়ে আছে চোখ বুজে, ভেজা চুলগুলো তোয়ালিতে মোড়ানো। নিপা বেগম বসলেন মেয়ের পাশে। একটু কেশে নিয়ে মৃদু স্বরে প্রশ্ন করলেন, কিছু হয়েছে? এত দেরি হলো যে? রোজা চোখ মেলে তাকালো সুজা মায়ের মুখের দিকে। সে কি খুলে বলবে? কি বলবে বলল? কিভাবে কি করবে বলবে তার মাথায় আসছে না। আদিল মির্জা তাকে কি বোঝাতে চাইল? কেন মনে হলো এমন শান্ত কণ্ঠে সে শাসালো তাকে? নিপা বেগম মেয়ের হতাশাগ্রস্ত মুখ দেখে হাত টেনে উঠাতে উঠাতে বললেন, খেয়ে নে আগে। রোজার ক্ষুধা লেগেছে বেশ। সে মায়ের হাতে চুপচাপ খেলো। নিপা বেগম যখন বুঝলেন মেয়ে কিছু বলতে চাইছে না, আর জোর করলেন না। মাথা ঠান্ডা হলে নিজে এসে বলবে। ঘুমাতে বলে তিনি চলে গেলেন। রোজা দরজা বন্ধ করে কোনো রকমে ভেজা তোয়ালে চেয়ারের উপর ফেলে ভেজা চুল সহ বিছানায় ঝাঁপিয়ে পড়লো। বালিশ বুকে গুজে চোখ বুঝলো। চোখের পাতায় ভেসে বেড়ালো তখনকার সব চিত্রগুলো। কানে বাজতে থাকলো এক একটি কথা। রোজা কি রিজাইন করে ফেলবে? তার মন বলছে আর ভাবাভাবির সংকোচের সময় নেই, না হলে সামনে আরো বড় বিপদ। পর মুহূর্তে হৃদির মুখ ভাসলো। তবে আজ মনকে শক্ত করলো। শুধু হৃদির কথা ভাবলে তো হবে না, নিজের কথা, পরিবারের কথাও তো ভাবতে হবে। সে জড়িয়ে গেলে তার কাছের মানুষদের কি হবে? হঠাৎ রোজার মাথায় একটা বিস্ময় এলো। সে কি বিয়েটা সেরে ফেলবে লুকিয়ে? বিয়েটা হয়ে গেলে তো ঝামেলা অনেকটাই শেষ হয়ে যায়। জিহাদ তো এক পায়ে রাজি। পরিবার মিলে আগোচরে বিয়েটা সেরে ফেললে নিশ্চয়ই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। রোজার মনে হলো এটাই উত্তম উপায়। পারিবারিকভাবে বিয়ে করে ফেলতে হবে, তারপর সে রিজাইন করে ফেলবে। তাতে তার যত কষ্টই হোক না কেন। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙলো তখন ভোর 5টা। বাইরেটা অন্ধকার, আকাশে চাঁদ ভাসছে তখনও। ইতিমধ্যেই নিপা বেগম ডেকে চলেছেন দরজায় করাঘাত করে। দরজা খুলছিস না কেন? এই রোজা, রোজা। রোজা চুপ করে থাকলো জবাবে। অনেকটা সময় পর আস্তে করে বলল, শরীর ভালো লাগছে না মা, ঘুমাবো। ওরা এলে বলে দিও আমি অসুস্থ, আজ যেতে পারবো না। নিপা বেগম চিন্তিত হলেন তখনই। দরজা খোল দেখি কি হলো। এই মেয়ে, ঠিক আছে আমি মা, একটু ঘুমালে ভালো লাগবে। তুমি তাদের জানিয়ে দিও।
নিপা বেগম কিছুক্ষণ ডাকাডাকি করে অবশেষে চলে গেলেন। স্বস্তির শ্বাস ফেলল রোজা, চোখ বুঝল ফের। সে ছুটি কাটানোর নাম করে আজই বিয়ের সম্পর্কে কথা বলবে জিহাদের সাথে। শান্ত ঘুমিয়েছিল তখনও। চোখ বুঝে থেকেই ক্রমাগত বাজতে থাকা ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কোনো রকমই কানে ধরল। ওপাশে ধ্রুবের কণ্ঠে সংকোচ। মিস রোজা আজ আসবেন না, তিনি অসুস্থ। শান্তর ভ্রুদার মাঝে ভাঁজ পড়ল কয়েকটা। ছোট ছোট চোখে তাকিয়ে সময় দেখতে দেখতে আওড়ালো, রাতে তো দেখলাম সুস্থ সবল, বেশ কয়েক ঘন্টার মধ্যে অসুস্থ হয় কিভাবে? বলতে বলতে বেচারা হঠাৎ করে উঠে বসলো। মনে পড়ল গতকাল রাতের কাহিনী। বস কি কিছু বলেছে মিস রোজাকে? যখন শান্ত রোজাকে গাড়ি দিয়ে তুলে দিচ্ছিল, রোজার অভিব্যক্তি মোটেও স্বাভাবিক দেখায়নি, কেমন যেন অদ্ভুত দেখাচ্ছিল। তাদের মধ্যে কি কিছু হয়েছে? ওপাশে ধ্রুব সন্দিহান গলায় বলল, সামথিং ইজ রং। আমার মনে হচ্ছে না মিস রোজা অসুস্থ। ওনার মা যখন অসুস্থতার কথা বলছিলেন তাকে গিল্টি দেখালো। শান্ত ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছে, কোনো রকমে প্যান্ট পরতে পরতে বিড়বিড় করলো, আবার ওই বলদটাকে লুকিয়ে টুকিয়ে বিয়ে করে ফেলবে না তো? মাথা থেকে পা পর্যন্ত স্যামরা একটা বলদ। স্কুলে যেই মাসুম ফার্স্ট বেঞ্চার হয় না, ঠিক অমন। সারাদিন নাকের ওপর চশমা ঠেলতে ঠেলতেই জীবন শেষ। মিস রোজার মতন এমন কারোর জীবনে আর যাই হোক এমন মদন মানায় না। ধ্রুব তখন বিরক্ত। গাড়িতে উঠে বসেছে। তাদের গাড়িটা আপাতত তালুকদার বাড়ি থেকে একটু দূরে, যেন নজরে না পড়ে। চোখ মুখ কুচকে বলে, তুই কি ম্যাচ মেকার? তুই বলবি কার সাথে কাকে মানায় আর কাকে মানায় না। আমি হচ্ছে সাধারণ দর্শক, আমার পুরোপুরি রাইট আছে মতামত দেবার। আর আমার মতামত হচ্ছে মিস রোজা বাঘিনী, আর তার প্রয়োজন সিংহ। ধ্রুব সিটে মাথা এলিয়ে দিয়েছিল। চোখ বুজে বলল, বাহ, তো বল তোর কাছে কোন সিংহ আছে মিস রোজার জন্য? ঠোঁট টিপে হাসলো শান্ত। শার্ট পরতে পরতে বলল, আমাদের বস আদিল মির্জা। ধ্রুব চিৎকার করে উঠল এই পাশে। আর ইউ ক্রেজি শান্ত? বস জানলে তোকে? শান্ত আরো জোরসে হাসলো। হাসতে হাসতে বলল, ইউ গাইজ আর সো ইনোসেন্ট, কিছুই ধরতে পারিসনি। ওদিকে বস অলরেডি নিজের প্রেম বুঝে নিয়েছে, এখন শুধু স্বীকার করা বাকি। পরপর শক্ত কণ্ঠে আদেশ করলো, ওখানে থাক, ফিরিস না, আগে বসকে জানাই। অ্যালেন দাঁড়িয়ে আছে আদিল মির্জার রুমের সামনে। নিপুণভাবে খেয়াল করলে বোঝা যাবে তার গম্ভীর মুখের উজ্জ্বলতা। গতকাল দ্রুত ফিরে জম্পেশে ঘুম দিয়েছিল। সারা রাত ঘুমিয়েছে। ঘুম ভালো হলে মেজাজ ভালো থাকে। এই তো তার ফুরফুরে মেজাজটা ফানুসের মতো উড়ে গেল শান্তর আগমনে। তাড়াহুড়ো করে এসে দাঁড়িয়েছে পাশে। কোনো দিয়ে পেটে দুটো গুঁতো মেরে ফিসফিস করে জিজ্ঞেস করে, বস উঠেছে? অ্যালেন সতর্ক হয়। শান্তর বিচলিত চোখ মুখ দেখে ডান ভ্রু তুলে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে, কি ব্যাপার, মিস রোজা কোথায়? ধ্রুবা এখনো ফিরেনি? শান্ত জবাব দেবার প্রয়োজন বোধ করলো না। দরজায় নক করলো। দুটো শব্দের বিপরীতে ভেতর থেকে আদিলের কণ্ঠ শোনা গেল। শান্ত প্রবেশ করলো দরজা ঠেলে। আদিল ফর্মাল গ্যাটআপে আবৃত হয়ে বসে আছে সোফায়। তার পাশেই শার্টের উপরে পরার ভ্যাস্ট আর কোট রাখা, হাতে ব্যবসা আর অর্থনীতির ম্যাগাজিন। পৃষ্ঠা উল্টে পাল্টে বেশ মনোযোগ দিয়ে দেখছিল। কি? আদিলের প্রশ্নে আরেকটু এগোলো শান্ত, সামনাসামনি বলবে বলে। হঠাৎ ব্যয় হিসাবিতে চোখ গেল টেবিলের উপর। শ্বাস আটকে এলো মুহূর্তেই। জমে গেল সে। মুখটা হা করে একবার তাকালো নির্বিকার বস্ত্রের দিকে, আরেকবার টেবিলের উপরে রাখা ট্যাবলেটের দিকে। ট্যাবলেটে তখনও গত বছরের লাইভের একাংশ চলছে। হৃদির রুমের। মিস রোজা হৃদিকে নিয়ে বসে আছে সোফায়। হৃদি ঘুমিয়ে আছে তার বুকে, আর রোজা বই পড়ছে। ট্যাবলেটের পাশে একটা বায়োডাটার ফাইল অবহেলায় পড়ে আছে। ফাইলের উপরে মিস রোজার ছবি। শান্ত বড় করে ঢুক গেল। পর মুহূর্তে নিজেকে নির্বিকার করার সামান্য চেষ্টা করলো। কি বলবে সে আর? তার মনে হচ্ছে বস সবই জানেন ইতিমধ্যে। তার মানে কি দাঁড়াচ্ছে? বস মিস রোজাকে সিসিটিভি দিয়ে এত কাল দেখে এসেছেন। শান্তের গলার ভেতরটা শুকিয়ে এলো। পার্সোনাল বডিগার্ড হয়েও কোনো আঁচ পেল না তারা। শান্ত কথা বলতে গিয়ে সামান্য তোতলালো। বস, মিস রোজা আজ আসবে না। আদিল তাকালো না ম্যাগাজিন থেকে।
জবাবে নাক মুখ শব্দ করলো শুধু। শান্তর মাথায় মনে হয় বড় একটা বাজ পড়লো। সে যেমন কঠোর পরিশ্রম করে গেল বসের ডেটিং লাইফ বানাতে, এত উস্কালো, সেসবের কি তবে কোনো মানে নেই? বস তলে তলে টেম্পো নিজেই গুছিয়ে রেখেছেন। শান্ত বলদের মতো বলল, বস, মিস রোজার মনে হয় ওই বলটাকে বিয়ে করে ফেলতে পারে। আদিল ম্যাগাজিন থেকে দৃষ্টি সরিয়ে তাকালো শান্তর দিকে। স্বাভাবিক চোখে তাকালেও শান্তর পিঠ বেয়ে যেন শিহরণ বয়ে গেল। কথা ঘুরে ফেলল। না মানে বিয়ে খেতে কি যাওয়া উচিত না? কিছু কি কিনবো না? আদিল আবারও ম্যাগাজিনে দৃষ্টি রাখলো। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, গতকাল একটা ডোজ খেয়েছে। রাতারাতি বিয়ে করে ফেলার মতো সিদ্ধান্ত নেওয়াটাই স্বাভাবিক। ডোজ? কেমন ডোজ বস? শান্তর মাথায় নানান দৃশ্য ভাসলো। দুষ্ট ভাবনাদের অশ্লীল পর্যায়ে যেতে দিল না। অ্যালান গলাটা পরিষ্কার করে নিল। বেচারা কিছুক্ষণ স্তব্ধ ছিল শান্তর পেছনে। এই যাত্রায় স্বাভাবিক হয়ে বলল, বস, তুলে নিয়ে আসবো? শান্তর মুখটা হা হয়ে এলো। মাথাটা ঘুরে তাকালো গিরগিটের থেকেও দ্রুত চেহারা বদলে নেয়া মুখের দিকে। এই না তাকে বকলো, চোখ রাঙালো বসকে সে উস্কিয়েছে বলে। এখন যেই বুঝলো জল ঘোলা আর গভীর, অমনি রূপ পরিবর্তন করে ফেললো। অ্যালেন ভ্রুক্ষেপ করল না, নিজের মতো দাঁড়িয়ে আছে আদেশের অপেক্ষায়। তখনই মৃদু শব্দ তুলে প্রবেশ করলো রিদি। ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হয়নি। শরীরে তখনও কার্টুনের নাইট স্যুট, চুলগুলো এলোমেলো হয়ে আছে। হাতের লম্বা পাতলা চিকন বিড়ালের পুতুলটা বাম হাত দিয়ে প্যাটের দিকে জড়িয়ে রাখা। পুতুলের বিড়ালের লম্বা পা জোড়া মেঝে স্পর্শ করছে। চোখ মুখ কেমন অসহায় ওর। ড্যাডি, স্নো হোয়াইট এখনো কেন আসেনি? আদিল তখনই তাকালো। ম্যাগাজিন পাশে রেখে দু হাত বাড়িয়ে রিদি বাবার কোলে চড়ে বসলো। কাঁদো কাঁদো মুখে প্রশ্ন করে গেল, সবসময় স্নো হোয়াইট এসে আমার ঘুম ভাঙায়। হোয়ার ইজ শি ড্যাডি? রিদি আঙ্গুল তুলে এলেন শান্তকে দেখালো। টেল দ্যাম টু ব্রিং হার টু মি। আদিল মেয়ের ধূসর রঙা চোখের দিকে তাকায়। নিজের কার্বন কপি মুখটার দিকে তাকালে তার শক্ত হৃদয়ে যেন বাতাসের দুল লাগে। আর রিদি কেঁদে দেবে দেবে ভাব। মেয়ের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে গাল ছুঁয়ে দিয়ে আস্তে করে প্রশ্ন করলো, ডু ইউ লাইক হার দ্যাট মাচ? রিদি অসন্তুষ্ট হলো যেন। লাইক, আই লাভ হার ড্যাডি। আদিলের গম্ভীর মুখে হালকা নম্রতা নেমে এলো। হোয়াট অ্যাবাউট ইয়োর স্নো হোয়াইট? সে তোমাকে কতটা ভালোবাসে তো? ভীষণ। স্নো হোয়াইট বলেছে সে কল্পনাও করতে পারে না আমাকে ছাড়া থাকার কথা। শি লাভস মি আ লট। আদিল সম্মত হয় এই কথায়। তার চোখে ভাসে সেদিনকার দৃশ্য। নিজের জীবন ঝুঁকিতে রেখে এদিকে আগলে নেয়া, বন্দুক হাতে তুলতে দ্বিধা না করা, গুলি ছুটতে দ্বিধা না করা রোজাকে। সত্যটা জানলে নিশ্চয়ই পিছিয়ে যাবে। যাবে তো। আদিল ঝুঁকি নিবে, বড় ধরনের ঝুঁকি। মেয়ের চোল বুলিয়ে বলল, যাও, মিসেস মরিয়ম তোমাকে রেডি করে দেবে, অ্যান্ড দেন উই উইল গো আউট। উড ইউ লাইক টু গো শপিং উইথ ড্যাডি? রিদি আনন্দে উচ্ছ্বাসে হাসতে লাগলো। দু হাতে বাবার গলা জড়িয়ে সমনে মাথা দুলালো। মিসেস মরিয়ম এসে দাঁড়িয়েছেন দুয়ারে। আদিল মেয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে নামিয়ে দিল মেঝেতে। রিধি লাফাতে লাফাতে চলে গেল মিসেস মরিয়মের হাত ধরে। মেয়ে দৃষ্টির বাইরে যেতে কেমন আদিলের মুখটা গম্ভীর হয়ে এলো। শান্ত আর চোখে দেখে দৃষ্টি নামালো। সে কিছু বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। অ্যালেন একবার ভয়ানক বাক্য বলেছে, তাই দ্বিতীয়বার আর কিছু বলার সাহস করছে না। চুপচাপ বসের আদেশের অপেক্ষায় ওরা। আদিল অনেকটা সময় পরে মুখ খুলল। চোখ রাখতে বল, শুধু কিছু করতে হবে না। শান্ত ছটফট করছে, হাঁসফাঁস করছে বারবারে। আরে আরে ট্যাবলেটের দিকে চেয়ে আদিল একবার তাকিয়ে যাত্রায় বলল, কি বলতে চাচ্ছিস? শান্ত খুব স্বাভাবিক থাকার চেষ্টা করে প্রশ্ন করলো, বস, পটল কি আগেই তোলা হয়ে গিয়েছিল? অ্যালেন আটকে উঠে শান্তর থেকে কয়েক কদম সরে দাঁড়ালো। আগে জানিয়ে দিচ্ছে, এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আদিল নির্বিকার মুখে উঠে দাঁড়াতে শান্ত দরজার দিকে পেছোতে পেছোতে বলল, বস, অন্য কোনো মিনিং করিনি, সত্য, এলেনের কসম, এলেনের কসম। অ্যালেনের মুখে এক গাদা গালি জমে আছে, সে দিতে পারছে না।
আদিল থামলো না। এসে শান্তর পেটে কয়েকটা সফট ঘুষি মারতে বেচারা ফ্লোরে বসে পড়লো ভীষণ ড্রামাটিকভাবে। আদিল ফের এসে বসলো সোফায় আর চোখে তাকালো ট্যাবলেটের দিকে। কিছুক্ষণ চোখ থেকে দুজোড়া বড় বড় দৃষ্টির সামনে তুলে নিল ছোট ছোট কিছু ক্লিপস আলাদা করা, সব সিসিটিভি ক্যামেরা থেকে কাট করা। অ্যালেন আর চোখে চেয়ে প্রশ্ন করে ফেললো, বস ওখানে এখানকার ভিডিও তো সব তাই না? আদিল উত্তর দিল না। ফোল্ডার করা চারটা এক এক বছরের 4 বছরের চারটা। আদিলের মনে পড়ছে না সে কবে থেকে মিস রোজাকে খেয়াল করেছিল। সে শুধু নিজের মেয়েকে দেখত, নিজের মেয়ের সেফটি নিশ্চিত করতে নজর রাখত। এরপর মেয়ে বাদেও নজর কোথাও একটা ভীষণ আগে থেকে ছিল। তা ভয়ঙ্কর রূপ সম্ভবত ওই দিনই নিয়েছে, যেদিন সে রোজার চোখে আগুন দেখেছে, হাতে বন্দুক দেখেছে। 4টা গাড়ি বাগিচার মধ্যই সরু রাস্তা জুড়ে একসাথে বেরোবো। বডিগার্ডস তৈরি হয়ে আছে গাড়ির সামনে। শান্ত আর অ্যালেন কিছু একটা নিয়ে এখনো বিতর্ক চালিয়ে যাচ্ছে। স্বপন ওদের মধ্যে দাঁড়িয়ে শুনছে। সে সময় আদিল বেরিয়ে এলো। এবারে নেভি ব্লু শার্টের উপরে কালো ভেস্ট পরা, কোট বাম হাতে, ডান হাত ধরে রেখেছে রিদি। ও ভীষণ পছন্দ করে বাবার সাথে ঘুরতে যেতে, বলা যায় ভালোবাসে। মুখে থাকে এই দিনের জন্য। এই তো সুন্দর করে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে। গাড়ির সামনে সে আদিলের চোখ পড়ল মেয়ের জুতোয়, ফিতে ঢিলে হয়ে ছুটে এসেছে। আদিল কোটটা সন্তর হাতে দিয়ে বসলো, 2 পায়ের উপর ভর দিয়ে বেঁধে দিল ফিতাগুলো। লেটস গো। রিদির বাবার সুরে সুর মিলালো। লেটস গো। লিভিং রুমের সোফায় বসে টেলিভিশনে মন দেওয়ার চেষ্টা করছিল রোজা, কিন্তু কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। এদের কথা মনে পড়ছে। বাচ্চাটা রেডি হয়ে স্কুলে গিয়েছে কি, একটা বেলা দেখতে না পেয়ে কেমন শূন্য শূন্য লাগছে। তোতা পাখির মতো স্নো হোয়াইট ডাকটা যে সে ভীষণ মিস করছে। রোজা পাশ থেকে ফোনটা হাতে তুলে নিল। ফটোসে গিয়ে দেখতে থাকলো ছবিগুলো, কত শত ছবি তাদের দুজনের। ও সময় পেছন থেকে একটা মাথা ফোনের স্ক্রিনের উপর চলে এলো। রাজু রিদির ছবি দেখে বলল, পুতুলের মতো লাগে। ও কি আর্টিফিশিয়াল? রোজা সঙ্গে সঙ্গে ভাইয়ের কান টেনে ধরলো। বাজে কথা কম বকবি। আচ্ছা রে বাবা, ছাড়ো, কান ছিঁড়ে দিবে তো। মা, ও মা, তোমার মেয়েকে বলো কান ছাড়তে। এ কেমন জলদস্যুর মতো কর্মকাণ্ড। নিপা বেগম মাথাটা কাত করে চেয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিলেন। রোজা ছাড়লো। ফের ছবি দেখতে দেখতে বলল, মাকে বল চা করে দিতে 1 কাপ। আজিজুল সাহেব ঘুরে ঘুরে এলেন লিভিং রুমে। রোজা গিয়ে ধরে বাবাকে বসালো সোফায়, নিজেও বসলো পাশে। ভদ্রলোক আমতে আমতে করলেন, একটু জিরিয়ে নিয়ে। কিছু তো বললো না। কিছু কি হয়েছে কাজের জায়গাতে? কিছু বলতে চাও না, সব নিজের মধ্যে রাখলে হয়। রোজা অসহায় চোখে তাকে বলল, কিছু হলে না বলবো, কিছু হয়নি। তুমি 1 কাপ চা খাও বাবা, অবশ্যই সুগার কম দিয়ে। বলে রোজা পুনরায় ফোনে মনোযোগ রাখলো। একটা পোস্ট করলো রিদিকে নিয়ে। ছবিতে রিদি আর সে। রিদি মুখ আড়াল করা। এই সিঙ্গেল ছবিটিতে গান লাগিয়েছে, গানটা লক্ষ্মী শোনা, আদর করে দিচ্ছে তোকে। কোনো ক্যাপশন নেই। এই অ্যাকাউন্ট পাবলিক। ভার্সিটির, কলেজের, স্কুলের সহ অনেক বন্ধুরা আছে। ওদের মধ্যে একজন ইতিমধ্যেই কমেন্ট করে ফেলেছে, রোজার এসব দেখতে ইচ্ছে হচ্ছে না। সে গানটা শুনে ইমোশনাল হয়ে যাচ্ছে। হঠাৎ চোখ গেল আশ্চর্যজনক এক নামে। এইমাত্রই একটা অ্যাকাউন্ট তার পোস্টে রিঅ্যাক্ট করেছে। নাম আদিল মির্জা। রোজার হাত থেকে ফোন পড়তে গিয়েও পড়েনি। সে দ্রুত ওই নামের অ্যাকাউন্টে ঢুকলো। দেয়ার ইজ নাথিং। ফাঁকা অ্যাকাউন্ট। প্রোফাইল নেই, কভার নেই, পোস্ট নেই। কে এটা? কিছুক্ষণের জন্য বিচলিত হলেও পরে মুহূর্তে শান্ত হলো। আদিল মির্জা হবে কেন? আবার হতেও তো পারে। রোজা দ্বিধান্বিত বড্ড। চিন্তা ভাবনার মধ্যেই কল এলো জিহাদের। রোজা দ্রুত রিসিভ করলো। বলল, কোথায় তুমি? তোমাকে পাওয়া যাচ্ছে না কেন? বাসায় আসো বিকেলের দিকে, আন্টি আঙ্কেলকে নিয়ে জরুরি কথা আছে। হাউ অ্যাবাউট দিস ওয়ান স্যার? সেলস উইমেনের হাতে একজোড়া গোলাপি রঙের জুতো, স্টোনের কাজ করা, অল্প, ভীষণ সুন্দর দেখতে। আদিল বসেছিল সোফায়, ফোন হাতে, ফিডে রোজার পোস্ট, তার পাশে রিদি। এ যাত্রায় আদিল তাকালো পাশে বসা মেয়ের দিকে। হৃদয় চেয়ে আছে বাবার দিকে, চোখ দিয়ে যেমন প্রশ্ন করছে, বাবা জুতো চোরা কি সুন্দর, নেব? আদিল হাত বাড়িয়ে
জুতো জোড়া নিয়ে নিজের মেয়ের পা জোড়ায় পরে প্রশ্ন করে। ভালো লাগছে? রিদি মাথা দুলাতে জুতো জোড়া প্যাক করতে দিয়ে দিল। রিদি সোফা থেকে নেমে ঘুরছে ছোট ছোট পায়ে। কিছু আর পছন্দ হচ্ছে না দেখে ফিরে এলো। শান্ত ইতিমধ্যেই কেশরে কার্ড দিয়ে পেমেন্ট সরে ফেলেছে। টোটাল 12টা ব্যাগ তার হাতে। আদিল মেয়ের হাত ধরে স্টোর থেকে বেরিয়ে এলো। পাশটায় ঢুকলো। এটা বাচ্চাদের সুন্দর সুন্দর জামা কাপড়ের। রিদি ঢুকে এক মুহূর্তে ঘুরে কয়েকটা ড্রেস ধরে সেলস গার্লকে দেখে বাবার পাশে সে হাত ধরে দাঁড়ালো। শান্ত গিয়ে পেমেন্ট করে শপিং ব্যাগগুলো নিল। এরপর তারা শপিং মলের পার্কিং এরিয়াতে চলে এলো। তাদের গাড়ি এখানে পার্ক করা। অ্যালেন ছিল গাড়িতে। বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে ধরেছে। মেয়েকে উঠিয়ে আদিল অপর পাশ দিয়ে উঠে বসলো। দ্বিতীয় গন্তব্য 5 স্টার রেস্টুরেন্ট। দুপুরে লাঞ্চ করবে ওখানে। হ্যাঁ, রিদির ওদের রেস্টুরেন্টের সি ফুড পছন্দের। মেয়েটার জন্মদিন চলে আসছে প্রায় অক্টোবরের 6 তারিখ। আজ আর মাত্র 5 দিন। প্রত্যেকবার দেশের বাইরে জন্মদিন পালন করা হলেও এবারে দেশে আয়োজন করবে মির্জা বাড়িতেই। জিহাদ যখন এলো তখনও তার চোখে ঘুম ঘুম ভাব। সাথে নিজের বাবা মাকে এসে আনেনি, একাই এসেছে কোনো রকমে। রোজা লিভিং রুমে বসেছিল। আজ সারাদিন সে এখানে বসে কাটিয়েছে টেলিভিশনের সামনে। দুপুরে লাঞ্চ শেষে কিছুক্ষণের জন্য অবশ্য ছাদে উঠেছিল। বেশিক্ষণ থাকতে পারেনি তীব্র গরমের জন্য। আপাতত নিপা বেগমের ভেজে দেওয়া চিপস খাচ্ছে মুভি দেখতে দেখতে। পাশে রাজু বসে আছে, ওর মাথাটা বড় বোনের কাঁধে আর পা জোড়া সোফার হাতলে। জিহাদকে দেখে রোজা দ্রুত উঠে দাঁড়ালো। এতে রাজুর মাথাটা গিয়ে পড়লো সোফায়। নরম হাতে বেচারা ব্যথা পায়নি। অসন্তুষ্ট হয়ে উঠে বসলো। রোজার পরনে তখনও রাতের পাজামা সেট, একটা পাতলা ওড়না কোনো রকমে গলায় ঝুলিয়ে রাখা। জিহাদ তাড়াহুড়ো করে বলল, কি হয়েছে? এমনভাবে বললে আমি ভাবলাম তুমি অসুস্থ কি না। আজিজুল সাহেবও মেয়ের কর্মকাণ্ডে দিশেহারা বটে। জিজ্ঞেস করার পরও কিছুই তো বলেনি। গতকাল থেকে মেয়ের উদ্ভট আচরণ শুধু দেখে যাচ্ছেন। জিহাদের দিকে চেয়ে বললেন, আসো বসো। জিহাদ দ্রুত সালাম জানালো। এসে বসলো আজিজুল সাহেবের পাশে। নিপা বেগম আগে চা বসিয়ে রেখেছিলেন। এবারে ট্রেতে সাজিয়ে নিয়ে চা, বিস্কুট আর 1 গ্লাস পানি। জিহাদ পানিটা সবে মুখে দিয়েছে। এক ঢুক পানি তার গলায়। তখনই রোজা শান্ত গলায় বলল, আঙ্কেলকে আসতে বলো, আমরা আজই বিয়ে করব। জিহাদ কেসে উঠল আর সমানে কাশতেই থাকলো। রোজা চিন্তিত হয়ে এগিয়ে গিয়ে তার পেট চাপড়ে দিয়ে আওড়ালো, কি হলো? অতিমাত্রায় খুশি হয়ে গেছো নাকি? নিজেকে শান্ত করে জিহাদ বড় বড় চোখে তাকালো। রোজার চোখে মুখে যেন কিছু খুঁজছে। ঘন ঘন পলক ফেলে বিশাল এক ঢুক গেল। তুতলালো সামান্য। বিয়ে আজকে? রোজা দীর্ঘশ্বাস ফেলল। গিয়ে বসলো তার পূর্বের জায়গায়। একটু চোখ থেকে বোঝানোর সুরে বলল, আমার অত আয়োজন হই হুল্লোড় করে বিয়ে করার ইচ্ছে নেই। আর না আছে অমন বয়স। ভাবছি পারিবারিকভাবে করে নিই আজই। কিছু কেনাকাটা করার প্রয়োজন হলে করা যাবে, সময় আছে। জিহাদ তখনও হতবিহ্বল। চোয়াল ঝুলে আছে বেচারার। কাচুমাচু করে প্রশ্ন করলো, তোর গায়ে কি জ্বর রোজা? আবল তাবল বকতেছিস ওই জন্য? রোজা অপমান বোধ করলো। সে প্রত্যাশা করেছিল জিহাদ আনন্দে লাফাবে। ছেলেটা তো একেবারে হাত ধুয়ে পেছনে পড়েছিল বিয়ে করার জন্য। সে তাদের অনার্স শেষের পর থেকে কতভাবে যে মানানোর চেষ্টা করেছে, বন্ধুদের দিয়েও শত চেষ্টা করেছিল। কিন্তু রোজা ছিল বাবা মায়ের বড় সন্তান। ছোটবেলা থেকেই নিজেকে সবসময় গণ্ডিতে রেখেছে। অযথা কোনো সম্পর্কে জড়ায়নি। সবসময় পড়াশোনার উপরে থেকেছে। তার স্বপ্ন একটাই ছিল, পড়াশোনা শেষ করে বড় চাকরি করবে, বাবা মায়ের দায়িত্ব নেবে, ছোট ভাইকে মানুষের মতো মানুষ করবে। কাঁধে যে ছিল অনেক দায়িত্ব। বিয়ে করে সংসার করার মতো অবস্থা কেন মানসিকতাও ছিল না। কিন্তু যখন সে মির্জা বাড়িতে হৃদের ন্যানি হয়ে প্রবেশ করলো, মোটা অঙ্কের টাকা পেল, সবটা ভালো হতে থাকলো। জিহাদকে ওয়াদা করে বসলো বছর কয়েক সময় দিতে। সব কিছু সামলে উঠলে বিয়েটা করে ফেলবে তারা। অজানা কাউকে বিয়ে করার চেয়ে জিহাদ তার কাছে বেটার অপশন মনে হয়েছিল। কয়েক বছরের সম্পর্কে প্রত্যেক দিন অন্তত 6 বার করে বিয়ের বিষয়টা তুলেছে ছেলেটা। তাই জিহাদের এমন প্রতিক্রিয়ায় একটু বিচলিত হলেও পাত্তা দিল না রোজা। নিশ্চয়ই কিংকর্ত বিমূঢ় হয়ে এমনভাবে বলছে। আর রোজা নিজেই তো সহস্রবার বেচারাকে অপেক্ষা করিয়েছে, ন্যায়ের উপর না করেছে। অগত্যা আর অনুভূতির ধার ধারল না। সুন্দর করে শুধরে দিয়ে বলল,
তুই টুকারি করতে নিষেধ করেছি। আই ডোন্ট লাইক ইট। জিহাদও কথায় মনোযোগ দিতে পারল না, দ্রুত বলল, কি হয়েছে হঠাৎ? এমন সিদ্ধান্ত কিছুতেই তো রাজি হচ্ছিলে না, হঠাৎ কাজটা কি ছেড়ে দিয়েছো? দেইনি, তবে দেব বিয়ের পর। বিয়েটা আজই করতে হবে, আজ রাতের ভেতর। আন্টি আঙ্কেলকে ফোন দাও এক্ষুনি। জিহাদ কিছুক্ষণ চুপ থাকলো। রোজা উত্তরের আশায় চেয়ে আছে। কি হলো, কিছু বলো। জিহাদ চোখের চশমাটা সামান্য ঠেলে উঠালো নাকের উপর, বলল, বাবা মা তো গ্রামের বাড়ি গেলেন গতকাল, তাদের ছাড়া বিয়ে কি সম্ভব? রোজা আরাম করে বসেছিল। তার ধারণা ছিল আজ বিয়েটা হবে। কারো আপত্তি থাকার কথা ছিল না। কোনোভাবে যে বাধা আসতে পারে তাও কল্পনায় আসেনি। এমন উত্তরে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে চেঁচালো, হোয়াট? আই মিন ওয়াই? হোয়াট দ্য? আজিজুল সাহেব মেয়ের এমন প্রতিক্রিয়ায় আশ্চর্য হয়ে গেলেন। অতবাক নিপা বেগম। অথচ দুটোর একটার প্রতিক্রিয়া জিহাদের মুখে দেখা গেল না। সে নিজেকে ভীষণ অতিমাত্রায় শান্ত করে বলতে গিয়েও একটু থমকে গেল। রিদিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, ওকে নিয়ে গ্রামে গিয়েছেন। রোজা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করতে চাইলো, কিন্তু পারল না। ভয় সংকোচ চাপড়ে বুকে বাসা বাঁধতে লাগলো। কেন মনে হচ্ছে তার পায়ে শিকল পরানো হয়েছে, যা সে চাইলেও ছাড়াতে পারছে না। রোজা অসহ্য হয়ে প্রশ্ন করলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।